দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সান কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় মস্তিষ্কের টিউমার। টিউমার শব্দটি শুনলেই আমরা ভয় পাই। অন্য কোনো টিউমার নিয়ে আমাদের তেমন চিন্তা থাকে না, তবে মস্তিষ্কের টিউমার নিয়ে তার চেয়ে বেশি দুশ্চিন্তা এবং ভয় কাজ করে। মস্তিষ্কের টিউমার নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নিউরোসার্জন ডাক্তার সানাউল্লাহ শামীম, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার সানাউল্লাহ শামীম, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর সান কলে। থ্যাংক ইউ। যেমনটা বলছিলাম, মস্তিষ্কের টিউমার নিয়ে আমাদের মধ্যে বেশ ভয় কাজ করে। অবশ্যই মস্তিষ্কের যে কোনো বিষয় বা যে কোনো রোগ নিয়ে একটা ভীতিকর পরিস্থিতি আমাদের মধ্যে থাকে, কেননা মস্তিষ্ক হচ্ছে সম্পূর্ণ শরীরের একটা নিয়ন্ত্রক। প্রথমে একটু শুরু করতে চাই, যেহেতু হচ্ছে ব্রেন টিউমার নিয়ে কথা বলছি। ব্রেন টিউমারের রোগীরা আপনাদের কাছে কি কি সমস্যা নিয়ে আসেন? ধন্যবাদ। ব্রেন টিউমারের রোগীরা আমাদের কাছে মেইনলি প্রধানত আসে মাথা ব্যথা নিয়ে। আচ্ছা। দীর্ঘদিন ধরে মাথা ব্যথা, তিনি প্যারাসিটামল জাতীয় ওষুধপত্র খাচ্ছেন, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন, পরিত্রাণ পাচ্ছেন না, এভাবে আসতে পারে। সাথে বমি নিয়ে আসতে পারে। কিছু কিছু পেশেন্ট কথাবার্তার অসংলগ্নতা নিয়ে আসে, মানে ঠিকমতো কথাবার্তা বলতে পারেন না, মেমোরিগুলো তার কাজ করে না। কিছু কিছু পেশেন্ট চোখের দৃষ্টিশক্তির প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে। আবার অনেকেই খুব আরও বেশি মারাত্মক সিমটম নিয়ে আসে, যেমন এক হাত এক পা প্যারালাইসিস, পক্ষাঘাতগ্রস্ত যেটা আমরা বলি, হঠাৎ করে সাডেন উনি হাত পা অবশ্যই যাচ্ছে, সেটা নিয়ে আমাদের কাছে আসে। হঠাৎ একটা পেশেন্ট ভালো, হঠাৎ তার খিঁচুনি হলো, হঠাৎ করে খিঁচুনি, সেটা নিয়ে প্রেজেন্ট করতে পারে। আবার হঠাৎ করে উনি আনকনশাস হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, এভাবে আমাদের কাছে এই কমন প্রেজেন্টেশনগুলো নিয়ে মূলত আমাদের কাছে তারা আসে। আচ্ছা, যেমনটা বলছিলেন যে বমি নিয়ে আসতে পারে। বমি হচ্ছে তো নানান কারণেই হয়, অনেকগুলো রোগের সাইন সিমটমসের মধ্যে কিন্তু বমি থাকে। তো বমিটা আসলে কতদিন ধরে হলে এটা একটা বিপদ চিহ্ন হিসেবে আমি ধরবো যে এটা আসলে ব্রেন টিউমারের দিকে যেতে পারে? জি, বমিটার সাথে যদি তার অ্যাসোসিয়েটেড সিমটমগুলো থাকে, যেমন একজন মানুষের বমি, তার সাথে মাথা ব্যথা আছে, আচ্ছা, এবং বমিটা তার একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে, বমিটা এবং মাথা ব্যথাটা তার সকালে ঘুম থেকে ওঠার পর হচ্ছে, তখন সেটা আমরা একটু ব্রেন টিউমারের দিকেই বেশি ভাবি। এবং সেই বমির সাথে যদি তার চোখে দেখার একটু অসুবিধা থাকে, তখন আমরা ব্রেন টিউমারই চিন্তা করি। এবং এই বমিটা না কোনো ওষুধপত্র দিয়ে কিন্তু দমানো যায় না ইউজুয়ালি, তখনই আমরা এটা একটু আমাদের সন্দেহের মাত্রা আরও বেড়ে যায়, ব্রেন টিউমারের দিকেই আমরা ভাবি আর কি। আচ্ছা, খুব সুন্দর করে বললেন আমাদেরকে। সাধারণত কত বছর বয়স থেকে আসলে টিউমারটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে? কারণ আমরা জানি টিউমার হচ্ছে একটা অবিভাজিত কোষ বিভাজনের একটা যে অংশ, যদি অনিয়মিতভাবে হয় বা অতিরিক্ত হয় সেক্ষেত্রে টিউমারটা হতে পারে। তো বয়সটা আসলে এখানে বড় একটা ফ্যাক্টর। কোন বয়সে সবচেয়ে বেশি হতে পারে? হ্যাঁ, বয়সটা একটা ফ্যাক্টর, কিন্তু আসলে এই টিউমার, ব্রেন টিউমারগুলো বিভিন্ন বয়সের মধ্যে হতে পারে। আচ্ছা। একদম ছোটদের কিছু ব্রেন টিউমার হতে পারে, জন্মগত কিছু ব্রেন টিউমার সে নিয়ে আসতে পারে, জেনেটিক কিছু ব্রেন টিউমার সে নিয়ে আসতে পারে। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে সাধারণত 40-এর পরে গিয়ে এই ব্রেন টিউমারগুলো হয় আর কি। খুব খারাপ ধরনের যে ব্রেন টিউমারগুলো, যেগুলোকে আমরা খুব বেশি ডায়াগনোসিস করার পরও, যত ধরনের চিকিৎসা আছে সব অ্যাপ্লাই করার পরও আমরা ভালো রেজাল্ট দিতে পারি না, সেই খারাপ টিউমারগুলো কিন্তু একটু ওল্ড এজে বেশি হয়, 50, 60, 70 এই বয়সে হয়। আচ্ছা। আর এমনি শিশুদেরও হতে পারে, অর্থাৎ এখানে বয়সের তেমন কোনো ভেদাভেদ নেই, যে কোনো কারো যে কোনো সময় আসলে ব্রেন টিউমারটা হতে পারে। আচ্ছা স্যার, একটু আগেই বলছিলেন যে ব্রেন টিউমারের অনেক ধরনের ধরন আছে, অনেক প্রকারভেদ রয়েছে। আমি যতটুকু জানি 2 ধরনের প্রকারভেদ নিয়ে কিন্তু আমরা মোটামুটি আমাদের একটা ধারণা আছে, একটা বেনাইন এবং ম্যালিগন্যান্ট আমরা বলে থাকি, অর্থাৎ ক্যান্সারের দিকে যাচ্ছে অথবা যাচ্ছে না। তো এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি, কত ধরনের ব্রেন টিউমার রয়েছে? জি, ব্রেন টিউমারকে আমরা অন্যান্য টিউমারের মতো বিনাইন ম্যালিগন্যান্ট এভাবে ভাগটা করি না। আচ্ছা। কারণ ব্রেন টিউমারের প্রত্যেকটা টিউমারকে আমরা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। এটা বিনাইন ম্যালিগন্যান্ট না বললে আমরা গ্রেড 1, 2, 3, 4 বলি আর কি। গ্রেড 1 and 2 যদি হয়, এর ভিতর যদি থাকে, তাহলে এটা মোটামুটি রিকভারেবল এবং এটা প্রগনোসিস ভালো, পেশেন্টের আউটকাম ভালো হয় 1 এবং 2-তে থাকলে।
3 এবং 4-এ গেলে, বিশেষ করে 4-এ চলে গেলে এটাকে 3-4কেই আমরা আসলে মেলিগন্যান্ট বলতে চাই। 3-4-এর প্রগনোসিসটা খারাপ। আপনি যত ধরনের চিকিৎসা আছে সবগুলি অ্যাপ্লাই করার পরও তার 3-4-এর টিউমারগুলো আবার হতে পারে। আচ্ছা, এবং 3-4-এর টিউমারগুলোর কিন্তু সার্ভাইভাল টাইমটা খুবটা বেশি না আর কি। আচ্ছা, আমরা ওই দিকে একটু পরে আসছি। এর আগে আমি আরেকটু জানতে চাচ্ছিলাম, আপনি যেমনটা বলছিলেন কিছু লক্ষণ আছে ব্রেন টিউমারের, মাথা ব্যথা হওয়া, অথবা এই মাথা ব্যথাটা আসলে অন্যান্য মাথা ব্যথার মতো নয়। তো মাথার কোন অংশে হচ্ছে কি সবচেয়ে বেশি যদি ব্যথা থাকে, কোন অংশে ব্যথা হলে আমি এটাকে রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরবো? এটা সাধারণত পুরো মাথাতেই হতে পারে, কারণ টিউমারটা যেখানে থাক না কেন, টিউমারটার কারণে ব্রেনের যেই মাথার ভিতরে যে প্রেশার, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার আমরা বলি, এই ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা যদি বেড়ে যায় তাহলে পুরো মাথাতেই তার ব্যথা করবে। আচ্ছা, আর কিছু কিছু টিউমার আছে যেখানে টিউমার সেখানে ব্যথা, তার সাইডের উপর নির্ভর করে, কোথা থেকে তার অরিজিনটা কোথায় তার উপর নির্ভর করে। কিন্তু সে যদি ব্রেনের প্রেশারটা বাড়িয়ে দেয়, সাধারণত সব টিউমারই কিন্তু ব্রেনের প্রেশার বাড়িয়ে দেয়, এবং ব্রেনের প্রেশার বাড়লে ব্রেনের পুরো মাথাটাতেই তার ব্যথা করবে আর কি। এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব, সময় হচ্ছে একটি বিরতির। দর্শক, ডক্টর অন কলে নিচে ছোট্ট একটি বিরতি, যমুনা টেলিভিশনের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। কথা বলছি ব্রেন টিউমার নিয়ে, এবং সাথে আছে নিউরোসার্জন ডাক্তার সানউল্লাহ শামীম, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, বলছিলেন ব্রেন টিউমারের হচ্ছে পেইন কিলারের আসলে কোনো প্রভাব তেমন একটা থাকে না। এবার একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে যে ব্রেন টিউমারের কারণগুলো আসলে কি কি কারণে হয়ে থাকে ব্রেন টিউমার? জি, আসলে যে কোনো টিউমার এর কোনো কারণ একদম স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করা যায় না আসলে। তবে কিছু কিছু বিষয়কে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় বিভিন্ন জায়গায়। যেমন ফুসফুসের ক্যান্সারের সাথে আমরা সিগারেটটাকে একটু জড়ানোর চেষ্টা করছি, ঠিক একইভাবে ব্রেইন টিউমারের যে কারণগুলো ধারণা করা হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে একটা পেশেন্টের যদি ছোটোবেলায় কোনো রেডিয়েশন সে নেয়, অন্য কোনো কারণে, তার অন্য কোনো অসুখের কারণে যদি তাকে রেডিয়েশনের এক্সপোজার নিতে হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে পরবর্তীতে ব্রেন টিউমার পাওয়া যায়। কিছু জেনেটিক কারণ আছে, তার ফ্যামিলিয়াল যদি কারো টিউমার থাকে তাদের টিউমারগুলো হতে পারে। এই কারণগুলোকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। আর এছাড়া যে অন্যান্য কারণগুলো সবগুলি ধারণা প্রসূত। তো ইদানিং একটা খুব জনপ্রিয় ইস্যু, যেটা যে বেশ ডিবেটেবল, বিতর্ক হচ্ছে, যে মোবাইল ফোন ইউজ করার কারণে ব্রেইনে কোনো টিউমার হয় কিনা। এটা নিয়ে অনেক স্টাডি হয়েছে এবং অনেক লেখালেখি হয়েছে। তো এখনও পর্যন্ত আসলে মোবাইল ফোন ব্যবহারের সাথে ব্রেইন টিউমারের কোনো সরাসরি কোনো কারণ, এটা যে ব্রেইন টিউমার কারণ তার কোনো প্রমাণ পাওয়া যায় না। এই প্রশ্নটাতে আমি আসতে চাচ্ছিলাম, মোবাইল ফোন নিয়ে বলছিলেন। বর্তমান যুগে হচ্ছে সবাই কিন্তু ডিভাইস ডিপেন্ডেন্ট। আমরা হচ্ছে অনেকটা সময় হচ্ছে এই যে ডিভাইসের মধ্যে তাকিয়ে থাকি বা ডিভাইসকে সময় দিয়ে থাকি। তো এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে কিনা তার কোনো প্রমাণ তবে পাওয়া যায়নি। তবে এই যে আমাদের ঘুমের যে একটা আছে, সিচুয়েশন আছে, ঘুমের মধ্যে কিন্তু হচ্ছে দেখা যায় মোবাইল টিপা, দীর্ঘ সময় ধরে হচ্ছে মোবাইলের দিকে তাকিয়ে থাকা, দেন ঘুমাতে যাওয়া, এই যে ঘুমের যে একটা আমাদের নিয়ম, সেটা কিন্তু হচ্ছে ভেঙে যাচ্ছে। তো প্রপার ঘুম হচ্ছে না, এতে কি কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করতে পারে? রাইট। একটা মানুষ যখন অতিরিক্ত সময় ধরে একটা স্ক্রিনে কনসেন্ট্রেট করে এবং অনেকক্ষণ ধরে তার এই স্ক্রিনে তাকিয়ে থাকে, এতে তার চোখের উপর একটা ইফেক্ট পড়ে, এবং এই কারণে তার অনেক পর্যাপ্ত ঘুম তার হয় না। পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে ব্রেনের উপর অবশ্যই একটা ইফেক্ট পড়ে। সে ইরিটেটেড থাকে, তার মেমোরি লস হতে পারে, তার মেধা কমে যেতে পারে। কিন্তু এসব কারণে তার ব্রেন টিউমার হবে এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আচ্ছা স্যার, ব্রেন টিউমার বলতে গেলেই তো সবাই বলে যে ব্রেন টিউমার হয়েছে অর্থাৎ রোগী আসলে বাঁচবে না, বা তার হচ্ছে মৃত্যুর হারটা সবচেয়ে বেশি। আসলে কি তাই? না, একদমই সত্যি নয়। এখন এত আধুনিক চিকিৎসা বেরিয়েছে এবং এত ইনভেস্টিগেশন বেরিয়েছে, আপনি যদি আর্লি ডিটেকশন করতে পারেন তাহলে 100% রিকভার আপনি করতে পারেন। অনেক টিউমার আছে ব্রেনে, যেমন মেনিনজিওমা নামে একটা ব্রেন টিউমার আছে, এটা আপনি অপারেশন করে দিলেই তার 100%, 100% কিউর, একদমই কিউর। অতএব এই ব্রেন টিউমারকে নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। তবে আর্লি ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। ওই যে বললাম গ্রেড 1 and 2, গ্রেড 1 and 2-র মধ্যে যদি পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে, আমরা যদি ডায়াগনোসিস করে পেশেন্টকে কাউন্সিল করে অপারেশনে রাজি করাতে পারি, এবং অপারেশনের পর যদি রেডিওথেরাপি, কেমোথেরাপি লাগে সেগুলো আমরা ইউজ করতে পারি, সব অ্যাডজুভেন্ট দিতে পারি, তাহলে গ্রেড এবং 1-2-তে মোটামুটি অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। গ্রেড 1-2-এর কথা প্রতিনিয়ত বলছি, যেহেতু গ্রেড 1-2 আমরা হচ্ছে পজিটিভ কথাটা একটু আগে বলি। গ্রেড 1-2-র ক্ষেত্রে যদি হচ্ছে আমরা ডায়াগনোসিস করতে চাই, কি পরীক্ষা নিরীক্ষা আপনারা করতে দেন? সেক্ষেত্রে প্রথম কথা হলো যে কোনো সিমটম যদি দেখা দেয় তাহলে
খুব দ্রুত একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যেতে হবে। গলিতে বসে যে কোনো অন্যান্য যে নন রেজিস্টার্ড চিকিৎসক যারা নামের পাশে ডাক্তার লিখছে আসলে ডাক্তার না, তো তাদের কাছে আসলে যাওয়া যাবে না। একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যেতে হবে এবং তিনি যেই ইনভেস্টিগেশনগুলো করতে পারেন যে শুরুতেই ডায়াগনোজ করার জন্য একটা সিম্পল একটা পরীক্ষা, সিটি স্ক্যান অফ ব্রেন উইথ কন্ট্রাস্ট। এই পরীক্ষাটা করলে যে কোনো ব্রেন টিউমার 95% ব্রেন টিউমার ধরা পড়বে, আনলেস ইট ইজ খুব ছোট যদি না হয়, যে 1 সেন্টিমিটার বা তার নিচে বা 3 মিলিমিটার 4 মিলিমিটার এরকম যদি হয়, সেক্ষেত্রে এমআরআই লাগে। কিন্তু এমআরআই তো একটা সময় লাগে, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে এবং একটু ব্যয়বহুল। কিন্তু সিটি স্ক্যানটা আসলে সব জায়গাতে অ্যাভেলেবেল এবং একজন রেজিস্টার্ড চিকিৎসক যদি একটা সিটি স্ক্যান অফ ব্রেন উইথ কন্ট্রাস্ট করে দেন তাহলে কিন্তু কনফার্ম হয়ে যায় যে ডায়াগনোসটা তাহলে কনফার্ম। হচ্ছে সিটি স্ক্যানটা হচ্ছে মূলত ব্রেন টিউমারের জন্য একটা প্রাইমারি বেস্ট ডায়াগনোসিস একটা। প্রথমে আমরা সেটাই আচ্ছা, করব। তো যখন হচ্ছে ডায়াগনোসিস হয়ে গেল এর পরবর্তী পদক্ষেপ কি থাকে? ডায়াগনোসিস যখন হয়ে গেল তখন আমরা গ্রেড 1 এর ক্ষেত্রে যখন একেবারে শুরু অবস্থায় পেশেন্ট জানতে পেরেছে তার ব্রেন টিউমার ধরা ব্রেন পড়েছে, টিউমার যদি নিশ্চয়ই সেই ব্রেন টিউমারটা সিমটোমেটিক ছিল, সেটার জন্য তার উপসর্গ ছিল, সেটার জন্য তার অসুবিধা ছিল, তার হয়তো চোখে কম দেখতো, মাথা ব্যথা ছিল, বমি হতো, খিঁচুনি হতো, হয়তো পক্ষাঘাতগ্রস্ত ছিল, সিমটম যদি থাকে এবং সেটা গ্রেড 1 হোক আর 2 হোক, তখন আমরা এটা সার্জারির দিকেই যাব। প্রথমে সার্জারির দিকে যাব। যদি হিস্টোপ্যাথোলজি বলে যে হ্যাঁ এটা গ্রেড 1, তখন আমরা অনকোলজিস্টের পরামর্শ নেব। অনকোলজিস্ট যদি বলে যে না এটাতে আমি কোনো রেডিওথেরাপি কেমোথেরাপি দিতে চাই না, তিনি দিবেন না। তিনি যদি মনে করেন যে না আমার আরও অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট প্রয়োজন, সেই ট্রিটমেন্টটা দিতে হবে। তবে সার্জারি ফার্স্ট চয়েস গ্রেড 1। এখানে তাহলে সম্মিলিতভাবে অনেক ডক্টরদের একসাথে পরামর্শ নিয়ে তারপরে কিন্তু সার্জারির দিকে যেতে হবে। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, নিউরোসার্জন হোক, অনকোলজিস্ট হোক, মেডিসিন হোক, সবাই মিলে তার প্যাথোলজিস্ট হোক, তারপর কিন্তু পরবর্তী পদক্ষেপ আমরা নিব যে সার্জারির দিকে যাব কিনা। তো সার্জারির দিকে যাওয়ার আগে কিন্তু হচ্ছে পেশেন্টের একটা অ্যাসেসমেন্টও দরকার আছে যে আসলে সার্জারির জন্য উনি হচ্ছে ফিট কিনা। এই বিষয়ে কথা বলবো, সময় হচ্ছে একটু বিরতির পর আবার ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচে ছোট্ট একটু বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। কথা বলছি ব্রেন টিউমার নিয়ে, সাথে আছে নিউরোসার্জন ডাক্তার সানাউল্লাহ শামীম। কথা বলছিলাম স্যার, ব্রেন টিউমারের জন্য যদি অপারেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের যে রোগীটা আছেন তার ফিটনেসটা আসলে এখানে কতটুকু ইম্পর্টেন্ট, কারণ যে কোনো পেশেন্টকে চাইলেই কিন্তু হচ্ছে অপারেশন করা যায় না। তো এই বিষয়ে একটু জানতে চাচ্ছি, ফিটনেসটা কিভাবে আপনারা অ্যাসেসমেন্ট করে থাকেন? রাইট, একটা পেশেন্টকে যখন আমরা ব্রেন টিউমার ডায়াগনোসিস করব তখন তার ফিজিক্যাল ফিটনেস তো খুবই ইম্পর্টেন্ট। যেমন তার কিডনি ভালো ফাংশন করছে কিনা, তার হার্ট ভালো কাজ করছে কিনা, তার লাংসে কোনো প্রবলেম আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, হাইপার টেনশন আছে কিনা। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করে নিতে হবে। কিডনির কোনো প্রবলেম থাকলে কিডনির নেফ্রোলজিস্টের কনসালটেশন নিতে হবে, উনি সেফ মনে করেন কিনা। ফিজিক্যাল ফিটনেস কনফার্ম হলেই কিন্তু আমরা সার্জারির দিকে যাব। একটা আনফিট পেশেন্টকে সার্জারির কথা আমরা বলবো না। তো যখন একটা পেশেন্ট আনফিট হয়ে যাবে তখন আদার অপশন যেগুলো আছে, কারণ স্যার এরকম অনেক ধরনের হচ্ছে কথা উঠে আসে যে হচ্ছে সার্জারি আগে ভালো ছিল, সার্জারির পরে আসলে হচ্ছে কি পেশেন্ট আরও বাজে অবস্থায় চলে গেছে। তো সেক্ষেত্রে কি ফিটনেসটা ইম্পর্টেন্ট নাকি হচ্ছে সার্জারির পরে অবস্থা আরও খারাপ হতে পারে? সার্জারির পরে অবস্থা আর একটু খারাপ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগই হয় না আসলে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে আসলে ডিজিজ প্রসেসটা কি এবং তার টিউমারের ধরনটা কি, আমরা তখন কী চাই। পেশেন্ট তখন কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তার লাইফটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। এবং এখানে কাউন্সিলিং, কিন্তু আমরা কাউন্সিলিংয়ে বসি পেশেন্টের সাথে, তার ফ্যামিলির সাথে, যে দেখেন আপনার অপারেশনের পরে এখন যা আছেন তার থেকে একটু আপনি খারাপ হতে পারেন, হয়তো হাতে একটু অবশ আছে, এটা পুরোটা অবশ হতে পারে, সেটা আবার ফিজিওথেরাপি দিয়ে আবার রিকভার করতে পারে। কিন্তু আমরা জীবন রক্ষার যে পদ্ধতি, জীবন রক্ষার যে চেষ্টা, সেটাতে আমরা সফল হতে পারি। কিন্তু টিউমার রেখে দিলে তো আপনার লাইফ টিউমারটা হচ্ছে একটা সবসময় হচ্ছে বাড়তে থাকবে, এটা কমার কোনো উপায় নেই। টিউমার ফেলে দিলে তো আমার সেটা কমে গেল। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি, আমরা প্রতিনিয়ত বলছি অপারেশনের কথা, অপারেশন ছাড়া কি ব্রেন টিউমার নির্মূল সম্ভব কিনা? জি, কিছু কিছু ব্রেন টিউমার আছে যে সেক্ষেত্রে অপারেশন ছাড়াও আমাদের ওষুধের মাধ্যমে ব্রেন টিউমার নিরাময় করা সম্ভব। যেমন একটা টিউমার আছে যে ব্রেনের লিম্ফোমা আমরা বলি, সেটা যদি আমরা শুরু থেকে ডায়াগনোসিস করে এবং পর্যাপ্ত মেডিকেশন ইউজ করতে পারি, যদি দীর্ঘ সময় ব্যবহার করতে হয়, সেটা ব্যবহার করলে কিন্তু সার্জারি লাগে না। এবং ব্রেনের একটা টিউমার আছে যে এটা প্রোলাক্টিনোমা বলি আমরা এটাকে,
এটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে হয়। সেই প্রোল্যাক্টিনামও কিন্তু ওষুধ দিয়ে একদম কমপ্লিট নির্মূল করা সম্ভব, যদিও ওষুধটা তাকে অনেক দিন খেতে হবে, লাইফ লংই খেতে হবে। তো কেউ যদি অপারেশন না চায় সেটা আমাদের সাথে আলোচনা সেই করে। ওষুধের কোনো সাইড ইফেক্ট আছে? সেই যেহেতু ওষুধের prolong একটা টাইম সাইড খেতে হবে। ইফেক্টের মধ্যে শুধু যারা প্রেগন্যান্সি আছে কিংবা যারা প্রেগনেন্ট হতে চান তাদের জন্য সেই ওষুধগুলো আমরা কন্ট্রাইন্ডিকেটেড, সেগুলো তাদের জন্য আমরা ব্যবহার করতে পারি না। কিন্তু তারা যদি প্রেগন্যান্সি না চান কিন্তু বা প্রেগন্যান্সিতে না থাকেন ততদিন পর্যন্ত কিন্তু ওষুধ দিয়ে সেটাকে কমপ্লিটলি দমিয়ে রাখা সম্ভব। তো সেটা হচ্ছে কিছু সংখ্যক ব্রেন টিউমার যেগুলো আসলে অপারেশন কিছু ছাড়া, সংখ্যক ব্রেন টিউমার, লিম্ফোমা এবং হচ্ছে যেটা যে আবার টিউমারগুলোর কথা কিছু ব্রেন বললেন। টিউমার আছে যে একদমই ছোট এবং তার গ্রোথ রেটটা অনেক কম। আচ্ছা। সে 2 বছর পর হয়তো 1 মিলিমিটার বাড়বে। তো সেইগুলো আবার নেচারও খুব ভালো, যে বিনাইন টাইপের আর কি, গ্রেড 1-2 মধ্যে থাকে। তো সেই টিউমারগুলো কিন্তু আমরা একটু অবজারভেশনই রাখি। সব টিউমার পেলেই যে আমরা অপারেশন করি তা কিন্তু না। টিউমারের সাইজ এবং সেই টিউমারটা পেশেন্ট কোনো সিমটম দিচ্ছে কিনা, সেই সিমটমটা ওষুধ দিয়ে আমরা কন্ট্রোল করতে পারছি কিনা তার উপরে কিন্তু নির্ভর করে। অতএব ভয়ের কোনো কারণে যে ডাক্তারের কাছে গেলেই ব্রেন টিউমার অপারেশন করে আসলে এটা একটা প্রলং তা না। একটা প্রসেস, এটা হচ্ছে Right. একদিনই হয়তো সম্ভব না বা Right. কিছু মাসের মধ্যে আসলে এটা একেবারে ওভারকাম করে আসা সম্ভব না। Right. স্যার আরেকটা কথা জানতে চাচ্ছিলাম, রোগীদের মুখ থেকে এই কথাটা আসলে আমরা শুনে থাকি যে টিউমার মাথায় হয়েছে তবে পুরো শরীরে টিউমার ছড়িয়ে গিয়েছে বা হচ্ছে পুরো শরীরে ক্যান্সার ছড়িয়ে গিয়েছে, এরকম কথাটা বলা হয়ে থাকে। তা আসলে ব্যাপারটা কেমন? রাইট, এটা আসলে ব্রেইন টিউমার ব্রেইন থেকে সারা শরীরে ইউজুয়ালি ছড়ায় না, কিন্তু অন্যান্য জায়গার টিউমার যেমন আপনার লিভারের টিউমার, লাংসের টিউমার, কিডনির টিউমার, প্রোস্টেটের টিউমার, ওভারির টিউমার, ব্রেস্ট টিউমার, এগুলো কিন্তু সেখান থেকে ব্রেইনে আসতে পারে। তো একই সাথে একটা মানুষ 2টা টিউমার নিয়ে ভুগতে পারে, প্রেজেন্ট করতে পারে। লাংসে ক্যান্সার, আবার আমরা সিটি স্ক্যান করে দেখলাম যে তার ব্রেইনও ক্যান্সার। তো সেটা আসলে ওই লাংস থেকেই তার ব্রেইনে ছড়িয়ে গেছে, অর্থাৎ brain tumor লাংস টা থেকে হচ্ছে- সারা শরীরে ছড়িয়ে গেছে, তারই অংশ হিসেবে ব্রেইনে ছড়িয়েছে, কিন্তু ব্রেইন থেকে ইউজুয়ালি ছড়ায় না। ছড়ায় না। স্যার একটু জানতে চাচ্ছি এবার যে মৃত্যুর ঝুঁকিটা আসলে কতটুকু ব্রেন টিউমারের রোগীদের ক্ষেত্রে? মৃত্যুর ঝুঁকি নিয়ে তো অনেকক্ষণ ধরে বলতে হবে, এটা এক লাইনে বলা সম্ভব না। এটা নির্ভর করবে যে আপনি কখন প্রেজেন্ট করছেন এবং কোন অবস্থায় আমি তাকে কোন পেয়েছি। grade এ আসলে গ্রেড আমরা 1-2 তে ডাক্তারের পেলে কাছে যাচ্ছি। 100% সাকসেস রেট। মেনিনজিওমা যদি হয় গ্রেড 1 100% সাকসেস রেট, মানে তার মৃত্যুর হওয়ার কোনো কারণই নাই এই টিউমারের কারণে। কিন্তু যদি জিবিএম নামে একটা টিউমার হয়, যে গ্লাইমা গ্রেড 4, সেক্ষেত্রে আপনি পৃথিবীতে যত ট্রিটমেন্ট আছে, যত উন্নত দেশে যত ট্রিটমেন্ট আছে, সবগুলি করার পরও তার 1.5 বছরের বেশি সে বাঁচবে না। এটা আমরা তাদেরকে বলে দিই আচ্ছা, কাউন্সিল। উন্নত বিশ্বের কথা বলছেন স্যার, বর্তমানে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রেন টিউমারের চিকিৎসাটা কেমন? একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, ছোট করে একটু জানতে চাই। এখন আসলে খুবই ভালো, মানে উন্নত বিশ্বে হয় বাংলাদেশে হয় না এরকম কোনো ঘটনা এখন আর নাই। আমাদের দেশে এখন সব ধরনের ব্রেন টিউমার হচ্ছে। আমাদের যে স্পেশালাইজড যে সেন্টারগুলো আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এখানে আমরা সব ধরনের টিউমার অপারেশন করছি যেগুলো উন্নত বিশ্বে হয়। আমাদের দেশে ব্রেন টিউমারের জন্য এখন আর পেশেন্টের বিদেশে যাওয়ার প্রয়োজন নাই এবং যাচ্ছেও না, অনেক কমে গেছে। কিন্তু খুব ভালো ফিল করছে যে আসলে আমাদের দেশেই হচ্ছে কি উন্নত বিশ্বের মতো হচ্ছে চিকিৎসা হচ্ছে পেশেন্টরা পাচ্ছেন। সাধুবাদ জানাই আপনাদেরকে, আসলে আপনাদের জন্যই এগুলো সব কিছু সম্ভব হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।